ওয়েলকাম টু স্টাডি স্টোরিয়া। আজকে গতকালকের ক্লাসের পর দিল্লির সুলতানি যুগের যে ইতিহাস লুসেন্ট বইয়ে শুরু হবে সেটির আজকে ক্লাস শুরু হচ্ছে, মানে পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য দিল্লি সালতানেট। সেটির প্রথম ক্লাস আজকে দিল্লি সালতানেটের। সালতানেট পিরিয়ড বলছে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। দ্য দিল্লি সালতানেটটা, দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিল্লি সালতানেট, মানে দিল্লি সুলতানি বংশের ব্যাকগ্রাউন্ডটা কি বলছে যে ফার্স্ট মুসলিম ইনভ্যাশন মোহাম্মদ বিন কাসিমস ইনভ্যাশন, যেটি 712-তে হয়েছিল। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম, তিনি আরব দেশের একজন ব্যক্তি, তিনি আক্রমণ করেছিলেন পশ্চিম ভারতে এবং সেই ইনভ্যাডেড ইন্ডিয়া ইন 712 AD আক্রমণ করেছিলেন 712 খ্রিস্টাব্দে এবং সিন্ধ প্রদেশটি দখল করে নিয়েছিলেন এবং দ্য প্রভিন্স অফ ওমাইয়াদ খিলাফত বলে যে জায়গাটা, ওই পশ্চিম যে সিন্ধ প্রদেশটা উমাইয়াদ খিলাফত বলে জায়গাটির নাম হয়। এরপর বলছে ফার্স্ট তার্ক ইনভাশন মাহমুদ গজনভিজ ইনভাশন, মানে গজনীর সুলতান মাহমুদ একজন তুর্কি ছিলেন, তিনি পরবর্তীকালে আক্রমণ করেন এবং মাহমুদ গজনী 17 বার ভারত আক্রমণ করেছিলেন। এবং দেখো 17 এক্সপেডিশনস টু ইন্ডিয়া ভারত আক্রমণ করেছিলেন টু এনরিচ হিমসেলফ, নিজেকে ধনী করবার জন্যে, বাই টেকিং অ্যাওয়ে দ্য ওয়েলথ ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে সম্পদ লুট করে নিয়ে গেছিলেন, তিনি একজন লুটেরা ছিলেন বেসিক্যালি। ইন 1025 খ্রিস্টাব্দে হি অ্যাটাকড অ্যান্ড রেইডেড দ্য মোস্ট সেলিব্রেটেড হিন্দু টেম্পল অফ সোমনাথ মন্দির তিনি আক্রমণ করেছিলেন, বিখ্যাত সোমনাথ মন্দির, দ্যাট লাইজ অন দ্য কোস্ট ইন দ্য এক্সট্রিম সাউথ অফ কাথিয়াওয়াড় বলে যে জায়গাটি আছে, সে গুজরাটের কাথিয়াওয়াড়ের একবারে দক্ষিণাংশে যে জায়গাটি, সেটি সোমনাথ মন্দির নামে পরিচিত ছিল। সেই 12টি জ্যোতির্লিঙ্গের একটি, সেই সোমনাথ মন্দির আক্রমণ করেন এবং সেটিকে ধ্বংস করে দেন। দ্য টেম্পল ওয়াজ ডেস্ট্রয়েড ইন 1026 AD, 1026 খ্রিস্টাব্দে ধ্বংস করে দেন। এই ধ্বংসপ্রাপ্ত সোমনাথ মন্দির, এবং এই ছবিটি আমি দিয়েছি ফর ইওর রেফারেন্স। এটি পরবর্তীকালে এখন বর্তমানে যে সোমনাথ মন্দিরটির রূপ ধারণ করেছে সেটির ছবি। তাহলে আমরা বুঝলাম যে আমাদের কুতুবুদ্দিন আইবক আসার আগে পর্যন্ত ইতিহাস। সেকেন্ড তার্ক ইনভাশন মোহাম্মদ ঘড়ি বলে একজন যিনি ছিলেন, তিনি দ্বিতীয়বার আক্রমণ করেন 1175 থেকে 1206 AD পর্যন্ত তার ছিল। এবং সেকেন্ড তার্ক আক্রমণ, মোহাম্মদ ঘড়ি ইনভাইডেড ইন্ডিয়া অ্যান্ড লেড দ্য ফাউন্ডেশন অফ মুসলিম ডোমিনিয়ন, মোহাম্মদ ঘড়ি ভারত আক্রমণ করেছিলেন এবং মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন ইন ইন্ডিয়া, ভারতে। হি মে বি কনসিডার, তাকে মনে করা হয় ফাউন্ডার অফ মুসলিম রুল, মানে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা। কাকে মনে করা হয় না, মোহাম্মদ ঘড়িকে মনে করা হয়। মোহাম্মদ ঘড়ি আক্রমণ করেছিলেন, তাই মোহাম্মদ ঘড়ির নামকরণে মোহাম্মদ ঘড়িকেই বলা হয় ওটা। ঠিক আছে, দেখো নেক্সট একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাপার্ট ফ্রম লুসেন্ট বুক, আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছি, সেটা হচ্ছে নায়াকি দেবী বলে একজন ছিলেন, তিনি গুজরাটের একজন রানী। তিনি মোহাম্মদ ঘড়িকে হারিয়ে দিয়েছিলেন 14 বছর আগে, পৃথ্বীরাজ চৌহানের সাথে দেখা হওয়ার 14 বছর আগে। পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যুদ্ধ 1191 এবং 92 হয়, তার 14 বছর আগে ওই গুজরাটের একজন রানী মোহাম্মদ ঘড়িকে হারিয়ে দিয়েছিলেন। তার একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। রিজনস ফর সাকসেস অফ টার্কস ইন ইন্ডিয়া, ভারতে যে তুর্কিরা সফলতা পেয়েছিল তার কারণগুলো কী কী ছিল। এক নম্বর হচ্ছে রাজপুতরা ল্যাকড ইউনিটি, রাজপুতদের মধ্যে ঐক্যের অভাব ছিল এবং ইউনিটিয়ান অর্গানাইজেশন, এবং তাদের সংঘবদ্ধতার অভাব ছিল। অ্যান্ড ওয়ার ডিভাইডেড বাই রাইভেলরিজ, একে অপরের প্রতি শত্রুতায় তারা লিপ্ত ছিল, এবং দেয়ার ওয়াজ নো সেন্ট্রাল গভর্নমেন্ট, কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না। দ্য রাজপুত কিংডমস ওয়ার স্মল অ্যান্ড স্ক্যাটার্ড, রাজপুত রাজত্বগুলি ছিল ছোট এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা। এবং দ্য টার্কস ওয়ার বেটার অর্গানাইজড, তুর্কিরা ছিল অনেক বেশি সংঘবদ্ধ এবং টুক অ্যাডভান্টেজ, অনেক সুযোগ পেয়েছিল টু অফ দ্য ল্যাক অফ মিউচুয়াল কোঅপারেশন অ্যামং দ্য রাজপুতদের মধ্যে যে নিজস্ব যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা। এইটা একটা ছবি দেওয়া আছে, একটা ইলাস্ট্রেশন, পৃথ্বীরাজ চৌহান অন্ধ অবস্থায় কীভাবে মোহাম্মদ ঘড়িকে হত্যা করেছিলেন। মালিক মোহাম্মদ জয়সির লেখা পৃথ্বীরাজ রাসো বলে যে গ্রন্থ আছে, সেই গ্রন্থে এই গল্পটি পাওয়া যায়।
এরপর দিল্লি সালতানাত, দিল্লি সুলতানি যুগের সূচনা 1206 থেকে 1526। মোহাম্মদ ঘোরিস কনকোয়েস্ট বিকাম দ্য নিউক্লিয়াস অফ আ নিউ পলিটিক্যাল এন্টিটি ইন ইন্ডিয়া, দ্য দিল্লি সালতানাত। দিল্লি সুলতানি যুগের প্রতিষ্ঠা হয় মোহাম্মদ ঘোরির 1192 খ্রিস্টাব্দের দ্বিতীয় তরাইনের যুদ্ধে জয়লাভের পরে। এবং এই পিরিয়ডটা 5টি ডিস্টিংক্ট পিরিয়ডে বিভক্ত ছিল। 5টি কি বলবো বংশ রাজত্ব করেছিল, যেটাকে আমরা DKTSL বা SKTSL বলে ট্রিক্স করতে পারি। ডিকে মানে হচ্ছে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ। এসকে মানে স্লেভ ডাইনেস্টি, খলজি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি এবং লোদি ডাইনেস্টি। যে কোনো একটা মনে রেখো তাহলেই হবে। দেখো, স্লেভ ডাইনেস্টিটা 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। খলজি ডাইনেস্টিটা 1290 থেকে 1320। তুগলক ডাইনেস্টিটা 1320 থেকে 1414। সৈয়দ ডাইনেস্টিটা 1414 থেকে 51। এবং সর্বশেষ যে ডাইনেস্টিটা সেটা হচ্ছে লোদি ডাইনেস্টি, যেটা 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। নেক্সট, দ্য স্লেভ ডাইনেস্টিটা 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। কুতুবুদ্দিন আইবক, যে 1206 থেকে 10 পর্যন্ত রাজত্ব করেছিলেন, কুতুবুদ্দিন আইবক তার নাম। তিনি ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। তুর্কি ভাষায় আইবক কথার অর্থ হচ্ছে চাঁদের মতো সুন্দর। এটা একটা এক্সট্রা ইনফরমেশন আমি বলে রাখলাম। তুর্কি ভাষায় আইবক শব্দের অর্থ হচ্ছে চাঁদের মতো সুন্দর। ঠিক আছে, কুতুবুদ্দিন আইবক তিনি আর টার্কি স্লেভ বাই অরিজিন। জন্মদিক থেকে তিনি একজন তুর্কি ছিলেন এবং মোহাম্মদ ঘোরি তাকে কিনে নিয়েছিলেন, হু লেটার মেড হিম গভর্নর। পরবর্তীতে তাকে শাসক বানিয়েছিলেন একজন। অ্যান্ড আফটার দ্য ডেথ অফ ঘোরির মৃত্যুর পর আইবক বিকেম দ্য মাস্টার অফ হিন্দুস্তানের রাজা হন এবং অধিপতি হন, এবং তিনি স্লেভ ডাইনেস্টি বা দাস বংশ প্রতিষ্ঠা করেন। ফর হিজ জেনারসিটি, তার উদারতার জন্য, হি ওয়াজ গিভেন দ্য টাইটেল, তাকে সেই উপাধি দেওয়া হয় লাখ বক্স বলে, মানে গিভার অফ লাক্স। লক্ষ টাকা তিনি দান করতেন বলে লাখ বক্স বলা হয়। আসলে আমি একটা বলি তথ্য, কুতুবুদ্দিন বাল্য অবস্থা থেকেই দাসে পরিণত হয় এবং দাস ব্যবসায়ীদের সঙ্গে পারস্যের নিশাপুরে বলে একটি জায়গাতে তিনি আসেন, এবং নিশাপুরে একটি ধর্মপ্রাণ কাজী মানে বিচারক আর কি, ফখরুদ্দিন আজিজ কুফি, এগুলো আমি লিখছি না, তোমরা যদি খাতাতে নোট করো তাহলে এগুলো লিখে নিও। ফখরুদ্দিন আজিজ কুফি তাকে ক্রয় করেন এবং তার প্রতিভার পরিচয় পেয়ে ওই কুতুবুদ্দিন আইবকের যে প্রতিভার পরিচয় পেয়ে মোহাম্মদ ঘোরি তাকে মানে কিনে নেন আর কি। এটা ছিল ঘটনাটা। এবং মোহাম্মদ ঘোরির আরও দুজন দাস ছিল, তাদের দুজনের নাম ছিল নাসির উদ্দিন কুবাচা এবং তাজউদ্দিন ইয়লদুজ। এই তিনজনেই মোহাম্মদ ঘোরির খুব বিশ্বস্ত সেনাপতি ছিল এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধে জয়লাভের সময় কুতুবুদ্দিন আইবক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যাই হোক, তিনি 1210 খ্রিস্টাব্দে চৌগান বা পোলো মানে ঘোড়ার পিঠে করে যে খেলাটা খেলা হয়, সেই চৌগান খেলতে গিয়ে ঘোড়ার পিঠে চড়ে যে পোলো খেলা, সেই সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে তার মৃত্যু হয়। তিনি মাত্র 4 বছর রাজত্ব করেছিলেন, মাত্র 4 বছর। তিনি কনস্ট্রাক্টেড 2 মস্ক, তিনি 2টি মসজিদ নির্মাণ করেছিলেন। একটা হচ্ছে কুয়াতুল ইসলাম দিল্লিতে এবং আড়াই দিন কা ঝোপড়া আজমেরে নির্মাণ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন এগুলো। হি অলসো বিগেন দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার, তিনি কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন। ইন দ্য অনার অফ দ্য ফেমাস সুফি সেন্ট, বিখ্যাত সুফি সাধক খ্বাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলে একজন সুফি সাধকের স্মরণে তিনি কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন। আইবক ওয়াজ আ গ্রেট প্যাট্রন, আইবক ছিলেন একজন মহান পৃষ্ঠপোষক অব লার্নিং মানে শিক্ষার, অ্যান্ড প্যাট্রোনাইজড রাইটার্স লাইক, তার সময়ে রাইটারকে ছিল হাসান উন নিজামি, মানে হাসান উন নিজামি তার সময়ের একজন, হাসান নিজামি বলা হয়, বিখ্যাত ঐতিহাসিক হাসান নিজামি। তাছাড়াও তার সময় ফকর-ই মুদাব্বির বলে একজন ছিলেন, আর কি। ঠিক আছে, তাহলে কুতুব মিনার নির্মাণ, আড়াই দিন কা ঝোপড়া, কুয়াতুল ইসলাম, এগুলো তার আমলে নির্মিত সৌধ। ঠিক আছে, বেশ। ভারতের প্রথম সার্বভৌম সুলতান বলা হয় তাকে, কুতুবুদ্দিন আইবককে ভারতের প্রথম সার্বভৌম সুলতান। তাছাড়া তিনি খুতবা পাঠ করেছিলেন সুলতানের নামে, ধর্মপদে, আর বাগদাদের খলিফার অনুমোদনও লাভ করেছিলেন। আর সিক্কা বা নিজ নামাঙ্কিত মুদ্রাও তিনি প্রচলন করেছিলেন কুতুবুদ্দিন আইবক।
নেক্সট দেখো, এরপর ইলতুৎমিশ সিংহাসনে বসার আগে আরাম শাহ বলে একজন সিংহাসনে বসেছিলেন, মানে কুতুবউদ্দিন আইবকের ছেলে, কিন্তু তিনি সিংহাসনে বেশি দিন থাকতে পারেননি। তাই কুতুবউদ্দিনের এই আমির ওমরাহরা কুতুবউদ্দিনের জামাতা ও বদাউন প্রদেশের শাসনকর্তা ইলতুৎমিশকে সিংহাসনে বসার আমন্ত্রণ জানান। ঠিক আছে, তিনি ছিলেন কুতুবউদ্দিনের স্লেভ, পরবর্তীকালে তার জামাতা হন এবং 1211 খ্রিস্টাব্দে আরাম শাহ যাকে বললাম আর কি, 1211 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন, মানে 1 বছর আরাম শাহ ছিলেন, তিনি আরাম করতে পারেননি বেশি দিন আর কি। হি ওয়াজ আ ভেরি ক্যাপেবল রুলার, তিনি খুবই সমর্থবান একজন শাসক ছিলেন এবং রিগার্ডেড অ্যাজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানেট, এবং তাকে মনে করা হয় দিল্লি সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা। এবং তিনি দিল্লিকে ক্যাপিটাল বানিয়েছিলেন, মেড দিল্লি দ্য ক্যাপিটাল ইন প্লেস অফ লাহোর। তাহলে লাহোর কুতুবউদ্দিন আইবকের সময় রাজধানী ছিল দিল্লি সালতানাতের, কিন্তু ইলতুৎমিশের সময় দিল্লি সালতানাতের রাজধানী হয়ে যায় লাহোর, দিল্লি। হি সেভড দিল্লি সালতানাত ফ্রম দ্য wrath অফ চেঙ্গিস খান, চেঙ্গিস খাঁয়ের আক্রমণ থেকে তিনি বাঁচিয়েছিলেন মঙ্গল লিডার, বাই রিফিউজিং শেল্টার টু খোয়ারজিম শাহ। খোয়ারজিম শাহ বলে একজন ছিল, যাকে চেঙ্গিস খাঁ করছিল আর কি, মানে চেঙ্গিস খাঁ তাড়া করে আসছিল, এবং সেই চেঙ্গিস খাঁ তাড়া থেকে তিনি ভারতকে বাঁচিয়েছিলেন। কি করে না, ওই খোয়ারজিমের যে শাসক তাকে তিনি দেননি, শেল্টার দেননি, এই একটা বুদ্ধিমানের কাজ করে। মানে আরেকটা বিষয় হচ্ছে চেঙ্গিস খাঁ ছিলেন সেই টাইমের মহান একজন অসাধারণ একজন সমর কুশলী রাজা, মানে সুলতান। তিনি খিবার অধিপতি জালালউদ্দিন মঙ্গলবারিনী কে আক্রমণ করছিলেন, এবং সে পাঞ্জাবে যখন উপস্থিত হয়ে ইলতুৎমিশের কাছে বলে যে ইলতুৎমিশ আমাকে রক্ষা করো, তখন চেঙ্গিস খাঁ যে তার পিছনে আসছে সেই খবর ইলতুৎমিশ পায়, এবং দূরদৃষ্টি সম্পন্ন ইলতুৎমিশ এটা বুঝতে পারেন যে জালালউদ্দিনকে আশ্রয় দেওয়ার অর্থই হলো চেঙ্গিস খাঁকে নিমন্ত্রণ করা ভারতে আক্রমণ করবার জন্য, এবং তার ফলে তাই নব্য প্রতিষ্ঠিত যে সুলতানি সাম্রাজ্য, সেই সুলতানি শাসনের ভয়ঙ্কর ক্ষতি হতো। তাই তিনি ওই জালালউদ্দিন মঙ্গলবারিনীকে কোনো আশ্রয় দেননি, এবং তার ফলে চেঙ্গিস খাঁ ওই মঙ্গলবারিনীর পিছন অন্যদিকে চলে যায়, ফলে নবপ্রতিষ্ঠিত সুলতানি শাহী বংশের ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। এটা তার একটা দারুণ বুদ্ধিমানের পরিচয় ছিল আর কি। হি ইন্ট্রোডিউস দ্য সিলভার কয়েন তঙ্কা, তিনি তঙ্কা বলে একটি কয়েন ইন্ট্রোডিউস করেছিলেন, এবং কপার কয়েনের নাম ছিল জিতল। আর তিনি অর্গানাইজ করেছিলেন ইকতা সিস্টেমকে অর্গানাইজ করেছিলেন, এবং তিনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আর্মিতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চালু করেছিলেন, এবং হুইচ ওয়াজ নিউ সেন্ট্রালি পেইড অ্যান্ড রিক্রুটেড। নতুনভাবে সেনাবাহিনীগুলোকে কেন্দ্র থেকে কি বলবো ওটাকে, মানে কেন্দ্র থেকে মাইনে দেওয়ার ব্যবস্থা হয়েছিল এবং নতুন করে নিয়োগের ব্যবস্থা হয়েছিল। হি সেট আপ অ্যান অফিসিয়াল নোবেলিটি অফ স্লেভস, তিনি দাসদের একটি অভিজাত বানিয়েছিলেন, মানে নোবেলিটি অফ স্লেভস অভিজাত একটি গোষ্ঠী বানিয়েছিলেন। গোষ্ঠীটার নাম হচ্ছে বন্দেগানি চিহলগানি বা 40 চক্র বা গ্রুপ অফ 40। তিনি পরে কনস্ট্রাকশন কমপ্লিট করেছিলেন কুতুব মিনারের, যেটা কুতুবউদ্দিন আইবক মানে তার শ্বশুরমশাইয়ের দ্বারা যেটা চালু করা হয়েছিল সেটা। মানে তার ইকতা প্রথাটা খুব ইম্পর্ট্যান্ট, একটা কেন্দ্রীভূত স্থায়ী সামরিক বাহিনী গঠন করা এবং ইকতা প্রথার প্রবর্তন এবং নতুন মুদ্রানীতির প্রবর্তন, এই তিনটে হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশের খুব গুরুত্বপূর্ণ কাজ। তাছাড়া তিনি মিনহাজ ও সিরাজ বলে একজন অথারের পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি তাবাগাত ই নাসিরি বলে একটি গ্রন্থ লিখেছিলেন। হ্যাঁ, তাবাগাত ই নাসিরি, মিনহাজ ও সিরাজের লেখা বিখ্যাত গ্রন্থ তাবাগাত ই নাসিরি। তাছাড়াও হাসান নিজামিও ছিল তার সময়, মোহাম্মদ আউফি ছিল, নুরুদ্দিন প্রমুখ তার রাজসভা অলঙ্কৃত করেছিলেন। ভারতকে তিনি দার উল ইসলামে রূপান্তরিত করার কোনো চেষ্টা করেননি এবং অমুসলমানদের ইসলাম ধর্মে দীক্ষিতও করেননি। রাজপুতদের বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করেননি বা নিজ কন্যা রাজিয়াকে উত্তরাধিকারী মনোনীত করার ব্যাপারে উলামাদের পরামর্শও গ্রহণ করেননি। সেই জন্যে অসাধারণ একজন ব্যক্তি ছিলেন ইলতুৎমিশ, এটা মনে করা হয়। ঠিক আছে, তাহলে ইলতুৎমিশের টাইমে দেখো ভারতের যে স্লেভ ডাইনেস্টির ব্যাপ্তিটা কতটা ছিল। পিঙ্ক কালারের যে অংশটা সেটা স্লেভ ডাইনেস্টির অংশ।
এরপর হচ্ছে রুকুনুদ্দিন। রুকুনুদ্দিন বলে একজন, রুকুনুদ্দিন ফিরোজ শাহ, তিনি 1236 সালে সিংহাসনে বসেন এবং ইলতুৎমিশের জীবদ্দশাতেই তার জ্যেষ্ঠ এবং সুযোগ্য পুত্র নসরুদ্দিন মাহমুদের মৃত্যু হয় এবং অন্যান্য পুত্ররা ছিলেন অকর্মণ্য, অলস এবং অপদার্থ। সেই কারণে তিনি তার কন্যা রাজিয়াকে সিংহাসনে উত্তরাধিকারিণী করেন। যাই হোক, দেখো, হি ওয়াজ দ্য সান অফ ইলতুৎমিশ অ্যান্ড ওয়াজ ক্রাউন্ড বাই হার মাদার শাহ তুর্কান, এবং ইলতুৎমিশের মৃত্যুর পরে ওটা হয়। এবং হি ওয়াজ ডিসপোজড বাই রাজিয়া সুলতানকে তিনি সরিয়ে দেন এবং ডটার অফ ইলতুৎমিশ হোয়েন হি ওয়াজ আউট অফ ক্যাপিটাল টু কার্ব আ রেভিলিয়ন ইন অবধ এগেনস্ট হিম। মানে ওই তখন ওই অবধে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় আর কি। এরপর দেখো রাজিয়া সুলতানা, খুব ইম্পর্ট্যান্ট এটা রাজিয়া সুলতানাটা। রাজা রুকনুদ্দিন ফিরোজের কিছু ইতিহাস আছে, বিষয়টা যদি বলা যায় এরকমভাবে বলতে হবে যে রুকনুদ্দিন খুব উচ্ছৃঙ্খল এবং অপদার্থ ছিলেন। এইখানেই যায় আগে, ও অপদার্থ ছিলেন এবং রাজ ক্ষমতা হাতে পেয়ে তিনি ইলতুৎমিশের যে যত ভালো কাজ ছিল তিনি তত খারাপ কাজে লিপ্ত হন আর কি। ঠিক আছে, সেই জন্য রুকনুদ্দিনকে সিংহাসনচ্যুত করবার জন্য আমির ওমরাওরা সব ষড়যন্ত্র শুরু করে এবং সেই ষড়যন্ত্রের সুযোগে রাজিয়া শুক্রবারের নামাজের দিনে রক্তবর্ণ বস্ত্র পরে ক্ষুব্ধ জনগণের সামনে উপস্থিত হন এবং তিনি ইয়ে হন আর কি, মানে যদি কোনো মহিলার ন্যায় বিচার না পায় তাহলে পরে এই রক্তবর্ণ পরিধান করে জনগণের সামনে বিচার চাই। তিনি তাদের সামনে ইলতুৎমিশের মনোনয়ন এবং রুকনুদ্দিন ফিরোজের অত্যাচারের কথা বললে পরে দিল্লির জনগণ ওই শাহ তুর্কান, মানে যে রুকনুদ্দিনের মা, এবং রুকনুদ্দিন ফিরোজ যখন দিল্লি ফিরে আসে শাহ তুর্কানকে বন্দি করে জেলে ভরে দেন এবং রুকনুদ্দিন ফিরোজ দিল্লিতে ফিরে এসে তাকেও বন্দি করে হত্যা করা হয়। এর ফলে রুকনুদ্দিনের পতন ঘটে এবং সুলতানা রাজিয়া সিংহাসনে বসেন আর কি। সুলতান রাজিয়া তিনি মধ্য ভারতের ইতিহাসে একজন প্রথম মুসলিম নারী শাসক। দো ইলতুৎমিশ হ্যাড নমিনেটেড হিজ ডটার রিজিয়া, যদিও ইলতুৎমিশ রাজিয়াকেই নমিনেট করেছিলেন, তবুও রুকনুদ্দিন ফিরোজ সিংহাসনে বসেছিল, এখনই আমি বললাম, এবং রাজিয়া গট রিড অফ রুকনুদ্দিন অ্যান্ড অ্যাসেন্ডেড দ্য থ্রন। রাজিয়া রুকনুদ্দিনকে করে সিংহাসনে বসেন এবং সি ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি মুসলিম লেডি হু এভার রুলড ইন্ডিয়া। তিনি হচ্ছেন একমাত্র মুসলিম মহিলা যিনি ভারত শাসন করেছিলেন ভারতকে, এবং সি ওয়াজ পপুলার অ্যামং দ্য পিপল বাট ওয়াজ নট অ্যাকসেপ্টেবল টু দ্য নোবেলস অ্যান্ড থিওলজিশিয়ান। মানে তিনি ওয়াজ পপুলার অ্যামং পিপল, লোকজনের কাছে খুবই পপুলার ছিলেন, মানে জনপ্রিয় ছিলেন, বাট ওয়াজ নট অ্যাকসেপ্টেবল, কিন্তু গ্রহণযোগ্য ছিলেন না কাদের কাছে, না নোবেলসদের কাছে, অ্যান্ড থিওলজিয়ান্স মানে আমির ওমরাহদের কাছে আর কি। মানে থিওলজিশিয়ান মানে হচ্ছে খুব গোড়া মুসলিমপন্থী যারা, তাদের কাছে। সি ফার্দার অফেন্ডেড দ্য নোবেলস বাই দ্য প্রেফারেন্স বাই অ্যান অ্যাবিসিয়ান স্লেভ ইয়াকুত বলে একজন ছিল, তার সাহায্যে তিনি ওই পরবর্তীকালে নোবেলদের থেকে নিজেকে সরিয়ে নেন। ইয়াকুত বলে একজন ছিলেন আর কি। তারপরে সুন আফটার হিজ অ্যাকসেশন, তার সিংহাসনে বসেই দ্য গভর্নর্স অফ মুলতানের যিনি গভর্নর শাসক, তার নাম কি ছিল আসলে? জালালউদ্দিন ইয়াকুত নাম ছিল ওর। আর এইখানে বলছে মুলতানের শাসক, তার নাম ছিল মুলতান, বদায়ুন, হানসি এবং লাহোরের, এবং রিভোল্টেড এগেনস্ট হার। ওই মুলতান, বদাউন, হানসি, লাহোর এই জায়গাগুলোর শাসকরা তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। সেই সময় সিরিয়াস রেবেলিয়ান শুরু হয়েছিল ভাতিন্ডা বলে একটা জায়গাতে। আলতুনিয়া ছিল ভাতিন্ডার গভর্নর, যিনি ওই রাজিয়ার আন্ডারে থাকবেন না, মানে রাজিয়ার শাসনাধীনে থাকবেন না, এই কথাটা তিনি বলেছিলেন। এবং লাহোরের শাসনকর্তা তখন ছিল কবির খান, আর ওই ভাতিন্ডা শাসনকর্তা ছিল ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া। আর রাজপুরি বলে একটা জায়গা ছিল, রাজপুরি, তার সেখানকার অধ্যক্ষ ছিলেন ইখতিয়ার উদ্দিন আইতেগিন। ঠিক আছে, এই ষড়যন্ত্রকারীরা বুঝেছিলেন যে দিল্লির জনসাধারণ রাজিয়ার পক্ষে, তাই দিল্লিতে তার বিরুদ্ধে কোনো বিদ্রোহ সফল হবে না। তাই তারা রাজিয়াকে দিল্লির বাইরে এনে তার কর্তৃত্ব নাশের পরিকল্পনা করেন এবং এই উদ্দেশ্যে প্রথম কবির খান লাহোরে বিদ্রোহ ঘোষণা করেন। 1240 খ্রিস্টাব্দে রাজিয়া এই বিদ্রোহ দমন করে দিল্লিতে ফিরে আসেন। এরপর ভাতিন্ডার যে শাসনকর্তা আলতুনিয়া তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং বিদ্রোহ দমনের উদ্দেশ্যে ইয়াকুত সহ তিনি ভাতিন্ডার দিকে অগ্রসর হন। ইয়াকুত খানিক্ষণ আগে বললাম ওই আবিসিনিয়ান স্লেভ, একজন ইয়াকুত। বিদ্রোহ দমনের উদ্দেশ্য তিনি যান ওখানে, কিন্তু ভাতিন্ডার দুর্গ আক্রমণকালে রাজিয়া আলতুনিয়ার হাতে বন্দিনী হন এবং ইয়াকুতকে সেই সময় হত্যা করা হয়, আর ওই আলতুনিয়া তাকে বিয়ে করেন।
ওই সময়। আলতুনিয়া ক্ষুব্ধ রাজিয়াকে বিয়ে করে দিল্লি পুনর্দখলে অগ্রসর হন। মানে ভাতিন্ডার শাসক আলতুনিয়া রাজিয়াকে বিয়ে করেছিল সেই সময়। আলতুনিয়া গট ইয়াকুত মার্ডার্ড অ্যান্ড imprisoned রাজিয়া। সাবসিকুয়েন্টলি রাজিয়া ম্যারেড আলতুনিয়া অ্যান্ড বোথ অফ দেম মার্চ টুয়ার্ডস দিল্লি। ঠিক আছে, 1240 খ্রিস্টাব্দে রাজিয়া বিকেম দ্য ভিকটিম অফ এ কনস্পিরেসি, একটা ষড়যন্ত্রের শিকার হন এবং কাছিয়াল হরিয়ানার কাছে তাকে হত্যা করা হয়। মানে বাহারাম শাহের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল, বাহারাম শাহ বলে একজন, বাহারাম শাহের সঙ্গে যুদ্ধের সময় তার মৃত্যু হয়। হ্যাঁ, তা এটা হচ্ছে রাজিয়ার একটা ঘটনা, রাজা সুলতান। এরপর বলছে বাহারাম শাহ, যিনি সিংহাসনে বসেন, বাহারাম শাহ তিনি নিজ ক্ষমতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে তুর্কি আমিরদের নেতা ইখতিয়ার উদ্দিন আইতেগিন, খানিক্ষণ আগে আমি আইতেগিনের নাম বললাম, মানে রাজপুরি বলে একটা অধ্যক্ষ, তিনি আমির হাজিব আর কি, ইখতিয়ার উদ্দিন আইতেগিন, ওর সাহায্যে রাজিয়াকে হত্যা করেন এবং তার ফলে তুর্কি অভিজাতদের ক্ষোভের মুখে পড়েন। এটা একটা কারণ। দেখো, আফটার রাজিয়া, ইলতুৎমিশের থার্ড সান বাহরাম শাহ ওয়াজ পুট অন থর্ন বাই দ্য পাওয়ারফুল তার্কিশ কাউন্সিল চালিসা। 40 চক্রের দ্বারা তিনি সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন। পরে হি ওয়াজ কনসিডার্ড অনলি দ্য জুরে রুলার, মানে হচ্ছে নিয়মতান্ত্রিক একজন শাসক হয়। পরে নাজিব ই মামলাকাত দ্য রেজেন্ট ওয়াজ দ্য ডিফ্যাক্টর রুলার। তার নাজিব ই মামলাকাত বলে একজন, তিনিই ছিলেন আসল শাসক সেই সময়, নাজিব, এবং ডিফ্যাক্টো ছিলেন তিনি। বাহরাম শাহ লস্ট হিজ লাইফ, তার জীবন হারান, এবং আফটার হি ইজ ফেল্ড অ্যাটেম্প টু অ্যাসার্ট হিজ অথরিটি ওয়ান্স অন দ্য থর্ন, আবার সিংহাসনে বসার জন্য তিনি আবার সুলতানকে হত্যা করা হয়। সেনাবাহিনী সুলতানকে বন্দি করে এবং হত্যা করে ও নিজামুল মুলাকের চক্রান্তে। ঠিক আছে, এরপর মাসুদ শাহ। মাসুদ বলছে কি, হি ওয়াজ দ্য সান অফ রকুনুদ্দিন ফিরোজের ছেলে, এবং deposed after Balban and Nasiruddin Mahmud's mother, Malika e Jahan, conspired against him and established Nasiruddin Mahmud as a new sultan. নাসিরুদ্দিন মাহমুদকে সিংহাসনে বসান মাসুদ শাহকে সরিয়ে দিয়ে। নেক্সট দেখো, নাসিরুদ্দিন মাহমুদ কে ছিলেন? নাসিরুদ্দিন মাহমুদ শাহ। আলাউদ্দিন নাসিরুদ্দিন মাহমুদ শাহের পদচ্যুতি এবং হত্যার পর 40 চক্র সহায়তায় কি বলছে, দ্য সান অফ ইলতুৎমিশ, এও ইলতুৎমিশের ছেলে ছিল, এবং অ্যাজ দ্য দরবেশি কিং বলা হয় ওকে। দরবেশি কিং মানে হচ্ছে যে রাজা, মানে নামে মাত্র সুলতান ছিলেন, কিন্তু তার ছিল, মানে কি বলবো, তার সমস্ত কিছু আচার আচরণ, সমস্ত কিছু একজন সুফির মতো ছিল। তার সিংহাসনে খুব একটা মন ছিল না, সবাই 40 চক্র সিংহাসনের সমস্ত কাজকর্মই চালাতো। এরপরে যিনি আসেন তার ব্যাপারে আমাদের প্রচুর প্রশ্ন আসে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। বলবন অ্যাসেন্ডেড দ্য থর্ন ইন 1266, 1266 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। তিনি 40 চক্র ভেঙে দেন এবং তার নিজের ক্রাউনের প্রেস্টিজ পুনরুদ্ধার করেন, মানে তার যে মুকুটের যে গৌরব পুনরুদ্ধার করেন, এবং দিস ওয়াজ দ্য গ্রেটেস্ট কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য স্টেবিলিটি অফ দ্য সালতানেট। সুলতানি মানে যে স্থিতাবস্থা বজায় রাখার জন্য এটা খুব বড় একটা মুভমেন্ট ছিল। টু কিপ হিমসেলফ ওয়েল ইনফর্মড, নিজেকে খুবই তৎপর রাখার জন্যে, মানে সব কিছু জানবেন সেই উদ্দেশ্যে তিনি স্পাইস মানে গুপ্তচর নিয়োগ করেছিলেন। তিনি একটা স্ট্রং সেন্ট্রালাইজড আর্মি সিস্টেম বানিয়েছিলেন, তাই যাতে করে ইন্টারনাল ডিস্টারবেন্স মানে আভ্যন্তরীণ সমস্যা থেকে মোকাবিলা করা যায়, এবং মঙ্গলদেরকে তিনি প্রতিহত করেছিলেন, যারা একটা সিরিয়াস ডেঞ্জার ছিল দিল্লি সালতানেটের। তিনি মিলিটারি ডিপার্টমেন্ট দেওয়ানি আর্চ নির্মাণ করেন। তার দেওয়ানি আর্চ কার আমলে বানানো হয়? উত্তরাবে গিয়াসউদ্দিন বলবানের আমলে। তিনি পার্সিয়ান কোর্ট মডেল সিস্টেম চালু করেছিলেন, কারণ কিংশিপের রাজত্বের, কারণ তিনি নিজেকে জিল ইলাহি মানে ঈশ্বরের ছায়া বলে সম্বোধন করেছিলেন নিজেকেই, এবং তিনি সিজদা এবং পাইবস বলে দুটি প্রথা প্রবর্তন করেছিলেন। সিজদাটা মানে হচ্ছে রাজার সামনে ওই মাথা নত করে নমস্কার জানানো, এবং পাইবস মানে রাজার পা চুম্বন করা। তা এইগুলো হচ্ছে যে নর্মাল ফর্ম অফ স্যালুটেশন, স্যালুটেশন করবার জন্য নর্মাল একটি ফর্ম ছিল। ঠিক আছে,
তা এটা হচ্ছেন গিয়াসউদ্দিন বলবনের ইতিহাস। গিয়াসউদ্দিন বলবন সম্বন্ধে নায়েবি মামলিকাত পদ বলে একটা পদ ছিল। উলুগ খাঁ তিনি উপাধি ধারণ করেছিলেন, এটা এখানে দেওয়া নেই। উলুগ খাঁ বলে একটা উপাধি তিনি ধারণ করেছিলেন। নায়েবাত ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বা জিল্লি ই ইলাহ বা ঈশ্বরের ছায়া, এইসব উপাধি তিনি গ্রহণ করেছিলেন। সিজদা পাইবস্ত বললাম। আর নওরোজ বলে একটি উৎসব তিনি চালু করেছিলেন নিজের আমলে। ঠিক আছে, এরপর দেখো হি ডিস্ট্রয়েড মেওয়াটি মেওয়াটি রাজপুতদেরকে ধ্বংস করেছিলেন কোথায়, ইন দ্য দোয়াব এলাকাতে, হোয়ার দ্য ফরেস্ট ওয়ার কাট অ্যান্ড ফোর্টস বিল্ড, যেখানে বনভূমিকে কেটে ফেলা হয় এবং দুর্গ বানানো হয়। তার শেষের দিকে তিনি সালতানেট অ্যাফেয়ারগুলিকে ওভারলুক করে গিয়েছিলেন ডিউ টু দ্য ডেথ অফ হিস এল্ডেস্ট অ্যান্ড মোস্ট লাভিং সান মোহাম্মদের মৃত্যুর পরে তিনি খুবই নিস্পৃহ হয়ে গেছিলেন এবং শেষের দিকে আর সুলতানি কোনো কাজকর্ম তিনি করতেন না। এবং তার ফলে অ্যান্ড রেবেলিয়ন বাই হিজ ক্লোজেস্ট অ্যান্ড মোস্ট লাভ স্লেভ তুঘরিল বলে তার যে খুব প্রিয় একজন দাস তিনি আক্রমণ করেছিলেন। মোহাম্মদ মারা গিয়েছিল এবং ডায়েট ফাইটিং দ্য মঙ্গলস ইন 1285 সালে তার প্রিয় সন্তান তিনি মারা যান এই মঙ্গলদের আক্রমণ প্রতিহত করবার জন্যে। খুব দুঃখজনক বিষয় ছিল সেটা। এবং তুঘরিল বলছে যেটাকে, তুঘরিল খাঁ, হোয়াইল তুঘরিল ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড বিহেডেড, তুঘরিলকে ধরা হয়েছিল এবং তাকে মাথা করা হয়েছিল আর কি, মানে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল অযোধ্যার প্রধান ফাটকে। ঠিক আছে, এরপর হচ্ছে কায়কোবাদ বলে যিনি ছিলেন তিনি গ্র্যান্ডসন অফ বলবনের নাতি, অ্যান্ড সিংহাসনে বসেছিলেন বা কার দ্বারা, ফখরুদ্দিনের দ্বারা, দিল্লির কোতোয়াল ফখরুদ্দিনের দ্বারা সিংহাসনে বসেছিলেন এবং অ্যাজিউমড হাই পলিটিক্যাল অথরিটি ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ বলবনের শেষের দিকে যে ওই কোতোয়াল ছিল আর কি, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু কায়কোবাদকে মেরে দিয়েছিল খিলজি বংশ, which saw the end of the slave dynasty and beginning of Khilji dynasty at দিল্লিথন। তাহলে খুব শর্টে, খুব সহজভাবে, অল্প সময়ের মধ্যে আমি দিল্লির দাস বংশটা শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটিতে নতুন হও সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।